আসসালামু আলাইকুম। আমি নাসিমা আক্তার, সহকারী শিক্ষক, ব্রাহ্মণকচুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং কাছে দূরে থেকে যারা আমার এই ক্লাসটি দেখছেন, সবাইকে কিশোরগঞ্জ সদর অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতোই আমি আজও চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য নিয়ে এসেছি তোমাদের প্রিয় বাংলা বিষয়টি নিয়ে। তো সবাই কেমন আছো? আশা করি এই কোভিড-19 মহামারীর সময়ে তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। দীর্ঘদিন যাবৎ আমাদের স্কুল বন্ধ থাকায় আমরা পাঠদান থেকে কি একটু পিছিয়ে আছি, আমাদের অনেক ক্ষতি হচ্ছে। তো সেই ক্ষতি পোষানোর মতো নয়, তবুও তোমাদের সেই ক্ষতিটা খানিকটা পোষানোর জন্য আমাদের এই অনলাইন ক্লাসের ব্যবস্থা। তোমরা মনোযোগ দিয়ে আমাদের ক্লাসগুলো দেখবে, অন্যদের সাথে শেয়ার করবে এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে। তো বন্ধুরা, চলো আমরা আমাদের ক্লাসে চলে যাই। তো ক্লাসে যাওয়ার আগে প্রতিদিনের মতো তোমাদের সাথে আজও আমি কিছু মজা করব। তো ক্লাস শুরুর আগে আজ আমরা কি করতে পারি? আজ চলো আমরা একটা ছড়া গান গাই। কেমন? আমি গাইবো, তোমরা আমার সাথে সাথে গাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? এই ছেলেরা এই মেয়েরা চুপটি করে বসো, শোনাবো এক মজার কথা, খানিকটা নয় এসো। এই ছেলেরা এই মেয়েরা চুপটি করে বসো, শোনাবো এক মজার কথা, খানিকটা নয় হেসো। এক যে ছিল কাক, তার লম্বা ছিল না। এক যে ছিল কাক, তার লম্বা ছিল না। সারাদিনই কাকা করে উড়ে বেড়াতো। এই ছেলেরা এই মেয়েরা চুপটি করে বসো, শোনাবো এক মজার কথা, খানিকটা নয় হেসো। এক যে ছিল ব্যাঙ, তার লম্বা ছিল ঠ্যাং। এক যে ছিল ব্যাঙ, তার লম্বা ছিল ঠ্যাং। সারাদিনই গ্যাং গ্যাং করে ঘুরে বেড়াতো। এই ছেলেরা এই মেয়েরা চুপটি করে বসো, শোনাবো এক মজার কথা, খানিকটা নয় হেসো। এক যে ছিল বুড়ি, তার বয়স 4-20। এক যে ছিল বুড়ি, তার বয়স 4-20। সারাদিনই ঠোঁট করে ঘুরে বেড়াতো। এই ছেলেরা এই মেয়েরা চুপটি করে বসো, শোনাবো এক মজার কথা, খানিকটা নয় হেসো। কেমন লেগেছে বন্ধুরা? আশা করি ভালো লেগেছে। তো চলো আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। তো গত ক্লাসে আমি তোমাদেরকে কি পড়িয়েছিলাম মনে আছে? গত ক্লাসে পড়িয়েছিলাম ঘুরে আসি সোনারগাঁওয়ের প্রথম অংশটুকু পড়িয়েছিলাম না? সেখান থেকে আমি তোমাদেরকে কিছু বাড়ি কাজ দিয়েছিলাম, নিশ্চয়ই বাড়ি কাজগুলো করে রেখেছো। ধন্যবাদ তোমাদেরকে বাড়ি কাজ করার জন্য। তো আমরা চলো আগের দিনের পূর্বের ক্লাস থেকে কিছু প্রশ্ন জেনে নিই, দেখি তো তোমাদের মনে আছে কিনা। বলো তো, সোনারগাঁও কোথায় অবস্থিত? নারায়ণগঞ্জ জেলায়। ঢাকা থেকে সোনারগাঁওয়ের দূরত্ব কত কিলোমিটার ছিল? 27 কিলোমিটার। হ্যাঁ, ঠিক বলেছো। আচ্ছা ঠিক আছে, বলো তো সোনারগাঁওয়ের শাসন করতে কে ছিলেন? ঈশাকা। ঠিক আছে। সোনারগাঁওয়ের পূর্ব নাম কি ছিল বলতে পারবে? সোনারগাঁওয়ের পূর্ব নাম ছিল সুবর্ণগ্রাম। তো আজ আমরা সোনারগাঁওয়ের বাকি অংশটুকু পড়বো। তার আগে আমি শিরোনামটি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নাও। সবাই খাতায় লিখে নাও।
আজকের পাঠের শিরোনামটি সবাই খাতায় লিখে নাও। আজকে আমরা পড়ব ঘুরে আসি সোনারগাঁর পরের অংশটুকু আজকে আমরা পড়ব, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আমরা বইয়ে চলে যাই। তোমরা সবাই বইয়ে ৭৯ পৃষ্ঠা খুলো। আজকে আমরা পরের ছবিগুলোর কথা মনে আছে নিশ্চয় না? তারপরে আমি তোমাদেরকে আজ বইয়ের ছবিগুলো দেখিয়ে দিচ্ছি। দেখো তো, এটা কি ছিল? গত ক্লাসে বলেছিলাম এটা হচ্ছে পানামনগর সোনারগাঁও, ঠিক আছে। আর এটা হচ্ছে কি? এটা হচ্ছে লোকশিল্প জাদুঘর সোনারগাঁও। তারপরে ছবিটাতে আছে কিছু কি মাটির শিল্প, তাই না? ঠিক আছে, চলো আমরা আমাদের ক্লাসে চলে যাই। তো আজকে আমাদের ৭৯ পৃষ্ঠায় আমরা পড়ব। ৭৯ পৃষ্ঠায় সোনারগাঁওয়ের সবচেয়ে সমৃদ্ধ এলাকা থেকে আমরা শেষ অংশটুকু পড়ার চেষ্টা করব। তো আমি পড়ছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং আমি পড়ার ফাঁকে ফাঁকে বুঝিয়ে দেব। যে জায়গাটা আমরা বুঝতে অসুবিধা হয় সে জায়গাটা আমরা বুঝিয়ে দিব, তোমরা মনোযোগ দিয়ে শোনো। সোনারগাঁওয়ের সবচেয়ে সমৃদ্ধ এলাকা পানামনগর। এ যেন নগরের মধ্যে আরেক নগর। সাবিহার ভাবতে আর বেড়াতে বেশ ভালোই লাগছে। তো সোনারগাঁওয়ের সবচেয়ে সমৃদ্ধ এলাকা কি? পানামনগর, যেটা আমরা ছবিতে দেখিয়েছিলাম। আর একটা মাত্র রাস্তা, এর একটা মাত্র রাস্তা, তার দুই পাশে সারি সারি প্রাচীন দালান। দালানগুলো খুব উঁচু নয়, সবই দোতলা, প্রায় ১০০ বছরেরও আগের তৈরি। এখানে ধনী ব্যবসায়ীরা বসবাস করতেন। তো পানামনগরের একটা রাস্তা, দুই পাশে কি দালান, দালানগুলো পুরনো, সবই দোতলা বিশিষ্ট দালান। তো এখানেই থাকতো ধনী ব্যবসায়ীরা। সোনারগাঁও তখন ছিল মসলিন কাপড় তৈরির প্রসিদ্ধ স্থান। সোনারগাঁওয়ে তৈরি মসলিনের বিশ্বজোড়া খ্যাতি ও কদর ছিল। পরে সুতি কাপড়ের প্রধান কেন্দ্র হয়ে ওঠে এটি। কিন্তু এদেশে ইংরেজরা আসার পর দেশি কাপড়ের কদর যায় কমে। তো তখন সোনারগাঁও কিসের জন্য প্রসিদ্ধ ছিল? মসলিন কাপড়ের জন্য। তো ইংরেজরা আসার পরে মসলিন কাপড়ের কদর কমে যায়, তখন এরপরে এটা সুতি কাপড়ের কেন্দ্র হয়ে ওঠে। কিন্তু ইংরেজরা আসার পরে তোমার দেশি কাপড়ের কদর কমে যায়। পরের পৃষ্ঠায় যাও। তখন বিলেতি কাপড় আসা শুরু করে এদেশে। বন্ধ হয়ে যায় এখানকার ব্যবসা বাণিজ্য। এই শহরের পুরনো দালান বাংলার অভূতপূর্ব স্থাপত্য শৈলী। তো কাপড়, বিলেতি কাপড় আসা শুরু করেছে। আমাদের যে সুতি কাপড়, মসলিন কাপড়, এগুলো ইংরেজরা আসার পর থেকে এগুলো আর বেশি কদরে চলে না। বিলেতি কাপড়, বিলেতি কাপড় হচ্ছে ইংল্যান্ড থেকে যে কাপড়গুলো আসে সেগুলোকে বলা হয় বিলেতি কাপড়। আমাদের সংস্কৃতির নিদর্শন হিসেবে যেন সগর্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এবার আমাদের শেষ গন্তব্য সোনারগাঁও লোকশিল্প জাদুঘর দেখা পালা। তো পানামনগর দেখা শেষ, এখন তারা কি দেখবে? হ্যাঁ, সোনারগাঁও লোকশিল্প জাদুঘর। একটি দেশের শিল্প সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্যের যাবতীয় নিদর্শন জাদুঘরে সংরক্ষিত থাকে। তো একটা দেশের শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ঐতিহ্যের যত নিদর্শন আছে সবগুলো কোথায় সংরক্ষিত থাকে? জাদুঘরে। সোনারগাঁওয়ের জাদুঘরে ঢুকতে ঢুকতে সবুজের স্নিগ্ধ স্পর্শে সাবিহার মনটা ভরে গেল। কি চমৎকার একটা লেক, শান্ত পুকুর আর গাছগাছালিতে ভরা চারপাশ। তো সাবিহার মনটা কেন ভরে গেল? সোনারগাঁও জাদুঘরে যখন ঢুকলো তখন কি সবুজের একটা ছোঁয়া, একটা চমৎকার লেক আছে, ছোট্ট পুকুর আছে, চারপাশে গাছগাছালিতে ভরা। প্রথমে সবাই ঢুকে পড়লো লোকশিল্প জাদুঘরে। তখন তারা প্রথমে কোথায় গেল? লোকশিল্প জাদুঘরে। জাদুঘরটা সাধারণ জাদুঘর নয়। জাদুঘরটা কি নয়? সাধারণ জাদুঘর নয়, লোকশিল্পের জাদুঘর। এটা কিসের জাদুঘর? লোকশিল্পের জাদুঘর। তো জাদুঘর কি আমরা পরে জানবো। আমাদের গ্রামীণ মানুষের তৈরি জিনিসপত্রকে বলে লোকশিল্প। হাসান স্যার কথাটা বুঝিয়ে দিলেন। তো লোকশিল্প কি? আমাদের গ্রামীণ সময় মানুষের যে তৈরি জিনিসপত্র সেগুলোকে বলা হয় লোকশিল্প। যে বাড়িতে জাদুঘরটা করা হয়েছে তার আদি নাম বড় সর্দার বাড়ি। তো যে বাড়িতে জাদুঘরটা করা হয়েছে তার আদি নাম হচ্ছে, পুরনো নাম হচ্ছে
বড় সর্দার বাড়ি, দারুণ কারুকাজ করা এর প্রবেশ পথ। কত জিনিস যে আছে দেখবার, শিখবার। কাঠের তৈরি জিনিস, মুখোশ, মৃৎশিল্প, মৃৎপাত্র, মাটির পুতুল, বাঁশ, লোহা, কাঁসার তৈরি নানা জিনিস, অলংকার ইত্যাদি দেখে সবাই বিস্মিত। কি সুন্দর জামদানি শাড়ি, আর কি বাহার ওই নকশি কাঁথার। তো তারা লোকশিল্প জাদুঘরে অনেক জিনিস দেখতে পেল। কি কি দেখেছে? কাঠের তৈরি জিনিস, মুখোশ, মৃৎশিল্প, মাটির পুতুল, বাঁশ, লোহা, কাঁসার তৈরি বিভিন্ন জিনিস এবং অলংকার। এরপরে জামদানি শাড়ির অনেক সুন্দর বাহার। সোনারগাঁও লোকশিল্প জাদুঘরের প্রতিষ্ঠাতা শিল্পী জয়নুল আবেদিন। তো এই যে সোনারগাঁও যে লোকশিল্প জাদুঘর, এটার প্রতিষ্ঠাতা কে? শিল্পী জয়নুল আবেদিন। তার সংগ্রহশালায় গিয়ে আরো মুগ্ধ সবাই। তিনি ছিলেন অনেক বড় শিল্পী। তো এই জয়নুল আবেদিনের যখন জাদুঘরে গেল, তার সংগ্রহশালায় সবাই ঢুকলো, তো সবাই মুগ্ধ। অনেক বড় শিল্পী ছিলেন শিল্পী জয়নুল আবেদিন। সূর্য তখন পশ্চিমে ঢলে পড়েছে। এবার ঐতিহাসিক সোনারগাঁও থেকে আমাদের ফেরার পালা। বাসের জানালা দিয়ে অস্তগামী সূর্যের ছবি দেখতে দেখতে ফিরে এলাম ঢাকা। এই স্মৃতি আমাদের মনে গাঁথা থাকবে অনেক দিন। তো কি, যখন সন্ধ্যা হয়ে গেলে, সূর্য পশ্চিম দিকে ঢলে পড়া মানে কি সন্ধ্যা হয়ে গেছে, তো সবাই ঢাকা ফিরে এসেছে এবং কি এই যে সোনারগাঁয়ের বিভিন্ন জিনিস দেখে এসেছে, সোনারগাঁয়ের ঐতিহ্য সম্পর্কে তারা জেনে এসেছে। এটার যে স্মৃতি মনে গাঁথা থাকবে। তো বন্ধুরা, আমরা গত পাঠ থেকে কিছু নতুন শব্দ শিখেছি না? আজও এই পাঠ থেকে আমরা কিছু নতুন শব্দ জেনে নিব, নতুন শব্দের অর্থ জেনে নিব। আমি তোমাদের জন্য কয়েকটি শব্দ লিখে নিয়ে এসেছি, এগুলো দেখো। এরপরে যদি তোমাদের কাছে কোনো শব্দ বাকি থাকে বা অপরিচিত নতুন মনে হয়, তখন তোমরা বইয়ের পেছনে যে শব্দকোষ আছে বা বাসায় যে বাংলা অভিধান, সেখান থেকে তোমরা জেনে নিবা। তো চলো আমি যে শব্দগুলো লিখে নিয়ে এসেছি এগুলো একটু দেখে নাও। দেখো, আমি তোমাদের জন্য কিছু নতুন শব্দ লিখে নিয়ে এসেছি, অর্থ সহ লিখে নিয়ে এসেছি, এগুলো একটু দেখো। প্রথম শব্দটা লিখেছি আমি মসলিন। মসলিন অর্থ লিখেছি বিখ্যাত বস্ত্র বা এক সময় বাংলাদেশে তৈরি হতো এক ধরনের বস্ত্র, মসলিন। এরপরে শব্দটা বিলিতি। বিলিতি হচ্ছে বিলাত বা ইংল্যান্ডের কোনো কিছু, ইংল্যান্ডের কোনো জিনিসকে বলা হয় বিলিতি। অভূতপূর্ব, পরের শব্দটা অভূতপূর্ব, পূর্বে যা দেখা যায়নি বা ঘটেনি। অভূতপূর্ব শব্দের অর্থ হচ্ছে পূর্বে যা দেখা যায়নি বা ঘটেনি। অস্তগামী, পশ্চিম দিকে ঢলে পড়েছে এমন। আমরা পড়েছিলাম যে অস্তগামী সূর্যের ছবি, তো অস্তগামী হচ্ছে পশ্চিম দিকে ঢলে পড়েছে এমন। সবার শেষে শব্দটা হচ্ছে বাহার। বাহার শব্দের অর্থ হচ্ছে শোভা বা সৌন্দর্য। বাহার, শোভা বা সৌন্দর্য। ঠিক আছে বন্ধুরা, তো আমি যে শব্দগুলো লিখে নিয়ে এসেছি এগুলো তোমরা লিখে নাও তোমাদের খাতায়, আশা করি লিখে ফেলেছ। এরপরে যেগুলো তোমাদের কাছে নতুন মনে হবে সেগুলো তোমরা আমাদের বইয়ের পিছনের শব্দকোষ থেকে জেনে নিবা অথবা বাসায় বাংলা অভিধান থেকে জেনে নিবা। এরপরে যাদের সমস্যা হয় আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবা, আমরা তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকে আমরা এই পাঠ থেকে আরেকটা নতুন জিনিস শিখব, সেটা হচ্ছে কিছু নতুন শব্দের সমার্থক শব্দ। মানে একটা শব্দের একাধিক অর্থ বা একাধিক শব্দ আছে যে একই অর্থ বোঝায়। আমরা আজকে এরকম কিছু সমার্থক শব্দ জেনে নিব। তো চলো আমরা কিছু সমার্থক শব্দ জেনে নিই। এখানে দেখো, আমি তোমাদেরকে এখানে দিয়ে দিচ্ছি শব্দগুলো। সবাই খাতায় লিখে নাও শব্দগুলো, খাতায় লিখে নাও, তোমাদের খাতায় লিখে নাও শব্দগুলো।
দেখো আমি তোমাদের জন্য একই অর্থ বুঝে এরকম কিছু শব্দ লিখে নিয়ে এসেছি। মানে একটা শব্দের একাধিক অর্থ শব্দ আছে যেটা একই অর্থ বোঝায়। তো দেখো আমি প্রথম শব্দটা কি লিখেছি, ফুল। এই ফুলকে আরো অনেক শব্দে প্রকাশ করা যায়। ফুলের সমার্থক শব্দ দেখো কি কি লিখেছি, পুষ্প। পুষ্প অর্থ ফুল, কুসুম, মঞ্জরি, প্রসূন, পুষ্প। এই সবগুলো শব্দের অর্থ ফুল। এই সবগুলো শব্দ দিয়ে ফুলকে বোঝায়। প্রসূন বলে সেটা ফুল, পুষ্পক সেটা ফুল। আচ্ছা, এরপরে দেখো আমি পরের শব্দটা লিখেছি পানি। তো পানির একাধিক শব্দ আছে, জল, বাড়ি, সলিল, নীর, অম্বু। এই সবগুলো শব্দ দ্বারা কি বোঝায়, পানি বোঝায়। ঠিক আছে, তো চল পরের শব্দটা যাই। পরের শব্দটা হচ্ছে পৃথিবী। পৃথিবীর দেখো একাধিক শব্দ আছে সমার্থক, আমরা সেগুলো জেনে নেই। জগৎ, ধরণী, ধরিত্রী, ভুবন, বসুন্ধরা। সবগুলো শব্দের অর্থই হচ্ছে পৃথিবী। জগৎ আমরা বলি না, জগৎ অর্থ কি, পৃথিবী, ধরণী, পৃথিবী, এরকম সব প্রত্যেকটি শব্দের অর্থ পৃথিবী। এরপরে দেখো আছে নদী। নদীর সমার্থক শব্দগুলো দেখো, তটিনী, গাং, প্রবাহিনী, কল্লোলিনী। সবগুলো শব্দের অর্থই কি, নদী। সবগুলো শব্দ বলে আমরা কি বুঝবো, নদী বুঝবো। তটিনী বললে নদী, গাং এটাও নদী, প্রবাহিনী এটাও নদী, কল্লোলিনী এটাও নদী বোঝায়। তো চলো পরের শব্দটা জেনে নিই। পরের শব্দটা হচ্ছে পতাকা। পরের শব্দটা কি, পতাকা। তো পতাকার সমার্থক শব্দগুলো আমরা একটু জেনে নিই। কেতন, ঝান্ডা, নিশান, বৈজয়ন্তী, ধ্বজা। তো পতাকার আমরা একাধিক সমার্থক শব্দ জানলাম। প্রথমটা হচ্ছে কেতন, কেতন পতাকা। ঝান্ডা সেটা অর্থ পতাকা। নিশান, নিশান অর্থ পতাকা। বৈজয়ন্তী সেটাও পতাকা, শব্দটা একদম নতুন মনে হচ্ছে না। ধ্বজা সেটাও কি, পতাকা। তো বন্ধুরা, আজ আমরা আমাদের এই পাঠ থেকে কিছু শব্দের সমার্থক শব্দ জেনে নিলাম। মানে একই অর্থ বুঝে এরকম শব্দকে সমার্থক শব্দ বলে। এরকম কিছু সমার্থক শব্দ আমরা জেনে নিলাম। আশা করি তোমরা এগুলো লিখে ফেলেছ। তো চলো আমরা এই আজকের পাঠটুকু একটু জেনে নিই। এখানে কিছু তথ্য আছে, হ্যাঁ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে সোনারগাঁও সম্পর্কে। তো গত ক্লাসে আমরা সোনারগাঁও সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনেছি। আজও সেরকম বিচিত্র কিছু বিষয় জানবো। সেজন্য আমি কিছু প্রশ্ন লিখে নিয়ে এসেছি। তোমরা এই প্রশ্নগুলোর উত্তর দেখে নাও। দেখো, মনোযোগ দিয়ে দেখো প্রশ্নগুলো। তোমরা বইয়ের সাথে সাথে মিলিয়ে মিলিয়ে উত্তরগুলো বলার চেষ্টা করবা। দেখি কি কি প্রশ্ন আছে আমাদের এখানে। তো বন্ধুরা দেখো, আজকে যে আমাদের যে অংশটুকু পড়িয়েছি সেখান থেকে আমি কিছু প্রশ্ন লিখে নিয়ে এসেছি। এই প্রশ্নগুলো আমরা যদি উত্তরগুলো জানি তাহলে কি আমাদের সোনারগাঁও সম্পর্কে আমাদের পুরোপুরি ধারণা চলে আসবে। তো প্রথম প্রশ্নটা আমরা লিখেছি, তোমরা বই থেকে মিলিয়ে নাও। তোমরা বইয়ের সহযোগিতা নাও, মিলিয়ে নাও, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে বলতে। তো প্রথম প্রশ্নটা হচ্ছে, লোকশিল্প কাকে বলে? এটা আমাদের বইয়ে সরাসরি আছে, লোকশিল্প কাকে বলে। লোকশিল্প কাকে বলে একটু ভেবে বলো তো, কি কাকে বলে? আমাদের গ্রামীণ মানুষের যে তৈরি জিনিসপত্র সেগুলাকে বলা হয় লোকশিল্প। গ্রামের মানুষেরা যে জিনিসগুলো তৈরি করে সেটা কি বেতের জিনিস হতে পারে, মাটির জিনিস তৈরি হতে পারে, বা কাপড়, প্লাস্টিক, অনেক কিছু দিয়ে তৈরি করা যায়, সেগুলাকে বলা হয় কি, লোকশিল্প। তারপরে দেখো পরের প্রশ্নটা হচ্ছে, লোকশিল্প জাদুঘর কেন দরকার? লোকশিল্প জাদুঘর কেন দরকার? আশা করি সেটা তোমরা সবাই বুঝে ফেলেছো। লোকশিল্প জাদুঘর কেন দরকার? জাদুঘরই কি, যেটা কি আমাদের দেশের ইতিহাস, ঐতিহ্য বা বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন জিনিস রাখা হয়, নিদর্শনগুলো রাখা হয়, সেটাই তো জাদুঘর। তো লোকশিল্প জাদুঘর কেন দরকার? কেন দরকার? হ্যাঁ, আমাদের যে গ্রামীণ মানুষের যে জিনিসগুলা তৈরি করে সেগুলো সংরক্ষণের জন্য।
সেগুলো সংরক্ষণের জন্য, লোকশিল্পগুলো সংরক্ষণের জন্য আমাদের লোকশিল্প জাদুঘর দরকার। তোমরা আরো একটু সাজিয়ে গুছিয়ে লিখবা। তারপরে প্রশ্নটা দেখো, জাদুঘর বলতে কি বুঝি? জাদুঘর বলতে কি বুঝি? তো আমরা এটা ভালোভাবে বলতে পারবো, এটা আমাদের বইয়ে আছে, জাদুঘর বলতে কি বুঝি। তো এটার সংজ্ঞা হচ্ছে একটি দেশের শিল্প সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য যে যাবতীয় নিদর্শন যেখানে সংরক্ষিত করে রাখা হয় সেটাই হচ্ছে কি জাদুঘর। আবার বলো সংজ্ঞাটা, আবার বলি, জাদুঘর বলতে কি বুঝি? জাদুঘর হচ্ছে একটি দেশের ইতিহাস, ঐতিহ্য, শিল্প সংস্কৃতির যাবতীয় নিদর্শন যেখানে সংরক্ষিত করে রাখা হয় সেটাই হচ্ছে জাদুঘর। ঠিক আছে বন্ধুরা, আমরা সবার শেষের প্রশ্নটি চলে যাই। সবার শেষের প্রশ্নটি হচ্ছে, সোনারগাঁও লোকশিল্প জাদুঘরের প্রতিষ্ঠাতা কে? এটা আমরা সবাই বলতে পারবো, ঠিক না? সোনারগাঁও জাদুঘর, যে লোকশিল্প জাদুঘরের প্রতিষ্ঠাতা শিল্পী জয়নুল আবেদিন। শিল্পী জয়নুল আবেদিন। ঠিক আছে বন্ধুরা, তো আমাদের কি সোনারগাঁও সম্পর্কে কি আমাদের আরো কিছু জানার প্রয়োজন আছে? যদি প্রয়োজন হয় তোমরা তো আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিবা, আমরা তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকে আমাদের এই পাঠ থেকে আমরা জানলাম সোনারগাঁও কোথায় অবস্থিত, ঢাকা থেকে সোনারগাঁয়ের দূরত্ব কত কিলোমিটার, সোনারগাঁয়ের শাসনকর্তা কে ছিলেন, তারপর সোনারগাঁয়ের পূর্ব নাম কি, লোকশিল্প জাদুঘর কি, লোকশিল্প জাদুঘরের কি দরকার, কেন দরকার, হ্যাঁ, তারপর লোকশিল্প কাকে বলে, আর সোনারগাঁও লোকশিল্প জাদুঘরের প্রতিষ্ঠাতাকে, তাই না? তো আমরা এটি ভালো করে জেনে গেলাম। তো তোমাদেরকে আজ আমি কিছু এই আমাদের পাঠ থেকে 83 পৃষ্ঠার পাঠ থেকে কিছু বিপরীত শব্দ তোমাদেরকে আমি লিখে দিচ্ছি, তোমরা দ্রুত লিখে নাও। বিপরীত শব্দ সবাই লিখে নাও একটু দ্রুত। প্রথম শব্দটা হচ্ছে সকাল। সকাল, সকাল বিপরীত শব্দ কি হবে? একদম সহজ, বিকাল। সকাল, বিকাল। তারপর হচ্ছে যাওয়া, তারপরে শব্দটা কি? যাওয়া। যাওয়ার বিপরীত হবে আসা। তারপরে আছে আনন্দ। আনন্দ, আনন্দর বিপরীত কি লিখবো? বেদনা। বেদনা। মিষ্টি, মিষ্টি, মিষ্টি। পরের শব্দটা হচ্ছে মিষ্টি। মিষ্টির বিপরীত আমরা তেতু লিখবো, মিষ্টি, তেতু। এরপর হচ্ছে রোদ। রোদ, একদম সহজ বিপরীত শব্দগুলো। রোদ, রোদের বিপরীত হচ্ছে বৃষ্টি। রোদ, বৃষ্টি। সবার শেষে আছে প্রথম। প্রথম, প্রথমের বিপরীত শব্দ হবে শেষ। প্রথম, শেষ। ঠিক আছে বন্ধুরা, তো আশা করি বিপরীত শব্দগুলো তোমরা সবাই লিখে ফেলেছো। তোমাদের সুবিধার্থে আমি আরেকবার বলে দিচ্ছি। সকাল, বিকাল, যাওয়া, আসা, আনন্দ, বেদনা, মিষ্টি, তেতু, রোদ, বৃষ্টি, প্রথম, শেষ। ঠিক আছে, ধন্যবাদ তোমাদেরকে লেখার জন্য। তো এবার আমি তোমাদেরকে আমাদের এই ক্লাস মোটামুটি শেষ পর্যায়ে তোমাদেরকে আমি একটু বাড়ি কাজ দিয়ে দিচ্ছি, তোমরা বাড়ি কাজটি লিখে নাও। বাড়ি কাজটি সবাই লিখে নাও। সোনারগাঁও সম্পর্কে 5টি বাক্য লিখো। বাড়ির কাজ হচ্ছে, বাড়ির কাজ সোনারগাঁও সম্পর্কে সোনারগাঁও সম্পর্কে 5টি বাক্য। 5টি বাক্য লিখো। কেউ যদি পারো বেশি লিখবা, 8টি বাক্য লিখতে পারবা। 5টি বাক্য লিখো। আমি তোমাদেরকে একটু কম দিয়েছি। তো এটা আমাদের আজকে বাড়ির কাজ। ধন্যবাদ বন্ধুরা আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমার ক্লাস এখানেই শেষ। তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।
দাদু